আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাইচের আজকের লেকচারে স্বাগত। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান নবম দশম শ্রেণী চ্যাপ্টার 2 জীবকোষ ও টিস্যু। তো আজকের টপিকগুলো হলো কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি। প্রথমে বলে রাখি, কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ, ব্যাকটেরিয়া বা ছত্রাকের ক্ষেত্রে প্রযোজ্য, আর কোষ ঝিল্লিটা প্রাণী কোষে। কোষ ঝিল্লিটা উদ্ভিদ কোষেও থাকে, বাট কোষ প্রাচীরটা প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে শুধু কোষ ঝিল্লিটা থাকে, আর প্রোটোপ্লাজম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোতেই থাকে। তো আগে আমরা শুরু করি কোষ প্রাচীর দিয়ে। কোষ প্রাচীরে আমরা কিছু বেসিক ফ্যাক্ট আগে জেনে নিই কি কি ওখানে থাকে। যেমন উদ্ভিদ কোষের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে প্রাণী কোষে যেহেতু নাই কোষ প্রাচীরটি, তাহলে এটা শুধুমাত্র উদ্ভিদ কোষ, ছত্রাক এবং ব্যাকটেরিয়া, এই তিন জায়গায় এই কোষ প্রাচীরটা পাওয়া যায়। কোষ প্রাচীরটা মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি হয়। এর মানে হলো কোষ প্রাচীরে প্রাণ নেই বা প্রাণের কোনো অস্তিত্ব নেই, শুধু কোষ প্রাচীরটা মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপরে লিগনিন, পেকটিন, সুবেরিন নামক পদার্থ থাকে। এই পদার্থগুলো যেহেতু মৃত বা জড় বস্তু বলা যায়, সেহেতু এই পদার্থগুলো জমে কোষ প্রাচীর সৃষ্টি হয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কিন্তু আবার আলাদা। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে এগুলো না থেকে আবার ভিন্ন ধরনের দুটো পদার্থ থাকে, যেটা হলো প্রোটিন এবং লিপিড। এই দুটো দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা তৈরি হয়। আবার দেখো, যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। পলিস্যাকারাইড, লিপিড এবং প্রোটিন দিয়ে। আবার দেখো, ছত্রাকের কোষ প্রাচীরটা কাইটিন দিয়ে তৈরি। ছত্রাকের কোষ প্রাচীরটা একটু কোষটা মানে ছত্রাকের বাইরের আবরণটা দেখা যায় একটু পিচ্ছিল হয়। এই কাইটিন জিনিসটা একটু পিচ্ছিল টাইপের। একটি কোষকে দৃঢ়তা প্রদান করে, মানে দেখো তুমি উদ্ভিদ যেই তাদের শক্ত গড়নটা, তাদের শাখা প্রশাখা, ওদের প্রত্যেকটা কোষেই তো কোষ প্রাচীর রয়েছে, মানে ওই আকৃতিটা দান করে বা ওই স্টেবিলিটিটা দান করে এই কোষ প্রাচীর। কোষের আকার আকৃতি বজায় রাখে। একটা কোষ কেমন হবে, কি আকৃতি, ষড়ভুজ আকৃতি না পঞ্চভুজ আকৃতি না গোলাকার, এই আকৃতিগুলোই এই কোষ প্রাচীরটা ধরে রাখে বা আকৃতিটা বজায় রাখে। পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালী এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যেই পদার্থ, পুষ্টি বা বলো, যা বর্জ্য পদার্থ বলো, এই জিনিসগুলো যখন আদান প্রদান ঘটে, তখন এই প্লাজমাডেজমাটার মাধ্যমে ঘটে। প্লাজমাডেজমাটা হলো আণুবীক্ষণিক নালী, যেগুলো একটা কোষের সাথে আরেকটা কোষ লাগানো থাকে এবং তাদের মধ্যে দিয়ে পদার্থগুলোর মানে ওই কোষ দুটো কোষের মধ্যে যোগাযোগ রক্ষা হয়। পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। একটা গাছ তো পানি শোষণ করেই বড় হয়, তারপরে আয়ন, মাটি থেকে আয়ন, লবণ এসব পরিশোষণ করেই তো বড় হয়। তো পানি এবং খনিজ লবণ এই নিচ থেকে উপরে যায়, প্রত্যেকটা কোষ হয়েই তো যায়। তো এই যখন এই পানি এবং খনিজ লবণ গাছের মূল থেকে পাতা পর্যন্ত যাবে, কিভাবে যাবে? কোষগুলো হয়ে তো যাবে। তো এই এগুলোর চলনের পরিমাণ নির্ধারণ বা নিয়ন্ত্রণ এই কোষ প্রাচীর দ্বারাই কিন্তু হয়। এখন দেখো কোষ প্রাচীরটা কেমন। এখানে একটা ফিগার আঁকা, এটা হলো একটা কোষ প্রাচীরের প্রস্থচ্ছেদ। এটা একটা কোষ প্রাচীরের প্রস্থচ্ছেদের চিত্র। দেখো এখানে কি কি আছে। মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীরের 3টি স্তর। মানে একটা কোষ প্রাচীরের 3টা পর্দা রয়েছে। কোষ প্রাচীরটা 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাথমিক প্রাচীর, তার গৌণ প্রাচীর, তাদের মাঝখানে থাকে হলো মধ্যপর্দা। এখন দেখো, এই যে লাল বর্ডারটা দেখতেছো, এই লাল বর্ডারটাই হলো প্রাথমিক প্রাচীর, এই সাদা স্থানটাই হলো মধ্যপর্দা। আবার এই যে প্রথম লাল বর্ডার আর সেকেন্ড লাল বর্ডারের মাঝখানে যে অংশটা সেটা হলো গিয়ে বহিস্তর। কিসের? গৌণ প্রাচীর। মানে এই বর্ডারের পর থেকেই কিন্তু প্রাথমিক প্রাচীর শেষ, গৌণ প্রাচীর শুরু।
গৌণ প্রাচীরের আবার 3টা স্তর রয়েছে, বহিস্তর, মধ্যস্তর ও অন্তঃস্তর। তো এই বর্ডারের মাঝখানের অংশটা হলো গিয়ে বর্ডার পর্যন্ত, সেকেন্ড লাল বর্ডার পর্যন্ত, এটা হলো গিয়ে বহিস্তর। মাঝখানের এই অঞ্চলটা হলো গিয়ে মধ্যস্তর, আর এই সিঙ্গেল পরতটা দেখছো এটা হলো গিয়ে অন্তঃস্তর। তো এই হলো বেসিক্যালি একটা কাঠামো, মানে চিত্র কোষ প্রাচীরের। আর এখানে বর্ণনা করা আছে, দেখো প্রাথমিক কোষ প্রাচীর 1 স্তর বিশিষ্ট। এই জিনিসটা 1 স্তর বিশিষ্ট, এই পর্দাটা, এই লেয়ারটা। মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে গৌণ প্রাচীর সৃষ্টি হয়। মধ্য পর্দা থেকে যে এই জায়গাগুলো থেকে কিছু রাসায়নিক দ্রব্য নিঃসৃত হয়, সেগুলো জমা হয়ে এই গৌণ প্রাচীরটা সৃষ্টি হয়। আর গৌণ প্রাচীরের মাঝে মাঝে কূপ দেখা যায়। এখানে দেখো একটা লাইন, মনে করো এটা হলো মধ্য পর্দা। মধ্য পর্দা, প্রাথমিক পর্দা, সেকেন্ডারি পর্দা, এখানে এই রাখলাম। এখানে মনে করো আরেকটা কোষ, সেম ভাবে প্রাথমিক, সেকেন্ডারি, এভাবে কোষগুলো কোষ প্রাচীর স্তরগুলো বিন্যস্ত। এখানে দেখো একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে না, এক কোষ থেকে আলাদা আরেক কোষের মধ্যে ফাঁকা স্থান, কিন্তু তাদের মাঝখানে কিন্তু দেখো মধ্যপর্দা দ্বারা সংযুক্ত। এই যে এই ফাঁকা স্থানটা তৈরি হয়, এই দুটো ফাঁকা স্থানই হলো কূপ, আর এই দুটো ফাঁকা স্থানকে একসাথে বলে কূপ পেয়ার। তো বোঝা গেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। সেকেন্ড টপিকটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজম হলো কোষের ভিতরের অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতন বস্তু, তাই প্রোটোপ্লাজম। কোষের ভিতরে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি থেকে শুরু করে কোষের মধ্যে যা যা আছে সবই হলো প্রোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি ছাড়াও এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু গুলো এবং নিউক্লিয়াস রয়েছে। মানে তুমি মনে করো এখানে একটা কোষ আঁকলা, এই কোষ ঝিল্লি, এখানে কোষ অঙ্গাণু, বিভিন্ন রকমের অঙ্গাণু রয়েছে, সেগুলো ব্যাপারে আমরা সামনে ভবিষ্যতে আরো পড়বো। এই অঙ্গাণু সহ এই কোষ ঝিল্লি সহ ভিতরে যে থকথকে অর্ধস্বচ্ছ জেলির ন্যায় পদার্থটা রয়েছে, সেটাই হলো গিয়ে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম কোষের সকল জৈবিক কার্যাদি সম্পন্ন করে। সকল জৈবিক কার্যাদি মানে হলো তুমি যা যা করো তোমার বডিতে, যা যা ঘটতেছে, শ্বসন, তারপরে রেচন, তারপরে তোমার মানে এরকম যা যা চলছে, কর্মকাণ্ড চলতেছে, খাদ্য পরিপাক, সবকিছুই কিন্তু প্রোটোপ্লাজমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কারণ প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো রয়েছে, আর সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলোর মাধ্যমে কিন্তু এসব হয়। এই কাজগুলো কিন্তু, কোষের কাজগুলো কিন্তু এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মাধ্যমেই করে থাকে। আর প্রোটোপ্লাজমের মেন উপাদানই কিন্তু পানি। তার মানে হলো এর মধ্যে 70 থেকে 90% হলো পানি থাকে। তো প্রোটোপ্লাজম মানে আমাদের সকল জৈবিক কাজই যেহেতু প্রোটোপ্লাজম করতেছে, সেহেতু প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসাবে চিহ্নিত করা হয়। আশা করি তোমরা প্রোটোপ্লাজমটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা টপিক 3 কোষ ঝিল্লিতে আসি। তো কোষ ঝিল্লি, এতক্ষণ আমরা প্রোটোপ্লাজম মানে কোষ ঝিল্লি প্রোটোপ্লাজমের অংশ তাও জেনে আসছি। এখন আমরা কোষ ঝিল্লি সম্পর্কে জানবো। তো কোষ ঝিল্লির মধ্যে দেখো এখানে মাইক্রোভিলাও দেখতে পাচ্ছ, এই কোষ ঝিল্লি। আর অন্তঃকোষীয় স্থান মানে এইখানে কোষের জিনিসপত্রই থাকবে। প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর স্থিতিস্থাপক পর্দাই হলো প্লাজমালেমা বা প্লাজমালেমা হলো ইংলিশ টার্ম, যেটা হলো কোষ ঝিল্লি। তো প্রোটোপ্লাজমের বাইরে যে দুই স্তর বিশিষ্ট পাতলা পর্দা থাকে বা স্থিতিস্থাপক পর্দাটা থাকে, বা এই যে এই পর্দাটার কথাই বলা হয়েছে, এটাই হলো কি প্লাজমালেমা বা কোষ ঝিল্লি। এর ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। এখানে দেখো যে ভাঁজগুলো সৃষ্টি হয়েছে আঙ্গুলের মতন, এই ভাঁজগুলোকে কি বলতেছি আমরা? মাইক্রোভিলাই। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষ প্রাচীর যেমন নির্জীব মৃত বস্তু দ্বারা তৈরি, এইখানে দেখো কোষ ঝিল্লিটা কি দিয়ে তৈরি? প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। এটি একটি বৈষম্যভেদ্য পর্দা। বৈষম্যভেদ্য পর্দা মানে নির্দিষ্ট একটা ফ্লুইড এটার ভিতর দিয়ে যেতে পারবে, আর বাকি ফ্লুইড গুলো যেতে পারবে না। আসলে এটাকে বৈষম্যভেদ্য পর্দা বলা হয়। অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচলে নিয়ন্ত্রণ করে।
যেহেতু বৈষম্যভেদ্য পর্দা আর অভিস্রবণের প্রক্রিয়া আমরা জানি যে বৈষম্যভেদ্য পর্দার একটা ফ্যাক্ট থাকে, সেহেতু এই কোষ ঝিল্লি অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কোষের মধ্যে খনিজ লবণ এবং পানি এই দুটোর পরিমাণ এবং চলাচল নিয়ন্ত্রণ করে। কোষ ঝিল্লিটা হলো মেইনলি প্রাণী কোষের মধ্যেই কোষ ঝিল্লিটা দেখা যায়। এটা তোমরা এই ফিগারটা দেখে বুঝতে পারছো, এটা প্রাণী কোষের ফিগার অর্ধেক। প্রাণী কোষে কিন্তু কখনো কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে জাস্ট কোষ ঝিল্লিটা থাকে, কোষ প্রাচীর থাকে উদ্ভিদে। তো আশা করি তোমাদের এই ক্লাস তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই বিদ্যা ব্যাচের সাথে থাকো। আল্লাহ হাফিজ।